অনেক দিন আগের কথা। এক গায়ে থাকতো এক গরিব মেয়ে, নাম আদিতি। ছোটবেলা থেকেই মামার বাড়িতে মানুষ সে। মামা মামি আর মামাতো বোনের সঙ্গেই থাকতো, কিন্তু তারা সবসময় ওকে অবহেলা করত আর কটু কথা শুনে কষ্ট দিত। এমন কোনো দিন নেই যে আদিতিকে কান্না করতে হয়নি। আর সকাল বিকাল নানা রকমের খোঁটা তো ছিলই। আমি কেন এত কষ্ট করে এখানে পড়ে আছি? এমন জীবন যেন কারো না হয়। মামা মামির বাড়িতে নাকি সবাই আনন্দে থাকে, আর আমার পোড়া কপাল। আমি তাদের বাড়িতে এসে না মামার ভালোবাসা পেলাম, না মামির ভালোবাসা। মামা তো বোন তো আমাকে দেখতেই পারে না। ছোটবেলায় পড়েছি মামার বাড়ির রসের হাড়ি, কিন্তু এখানে আমার জীবন এত কষ্টে কাটছে। আমার এই অভিশপ্ত জীবন বোধহয় বিয়ের পর একটু সুখী হবে। আমার বিয়েটা এবার ভালোই ভালোই হয়ে গেলেই হয়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। দেখতে না দেখতেই সময় কেটে যায়। আদিতির বিয়েও ঠিক হয়। ছেলেটি ভালো, ভদ্র, রোজগেরে। কিন্তু আদিতি তখন চিন্তায় পড়ে যায় বিয়েতেও কি পরবে। ওর তো একটা শাড়িও নেই। আর আদিতি ঠিক বুঝতে পারে ওকে নিয়ে সবাই যেন হাসাহাসি করে, আর বিয়ের দিন যেন ওর বিয়েটাই ভেঙে যায়, সেই আশাই কাকি ওর জন্য এই সম্বন্ধটা এনেছে। ওর বাবার বাড়ির সবাই ওকে দেখতে পেত না। হঠাৎ একদিন ওর কাকি আসে আর মামির সঙ্গে কথা বলে বিয়ে ঠিক করে যায়। তখন অদিতি ভাবে হয়তো কাকি ওর ভুলটা বুঝতে পেরেছে, কারণ মামা মামির সঙ্গে থাকার আগে আদিতি ওর কাকির সঙ্গে থাকতো। কিন্তু ও বুঝতে পারে যখন ওর বিয়ের জন্য কোনো জোগাড় যন্ত্রই করা হয় না, এমনকি বিয়েতে পরার জন্য একটা শাড়িও পাঠানো হয় না। অন্যদিকে মামিকে হাজারবার বললেও মামি ওর জন্য কোনো ব্যবস্থাই করে না। ভেবেছিলাম কাকি আমার জন্য বিয়ের সম্বন্ধ এনেছে, এই বুঝি আমার জীবনটা পাল্টে যাবে। কিন্তু না, কাকিও মামির সঙ্গে মিলে আমার জীবনটা ছারখার করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ছে। আমি কার কি ক্ষতি করেছি? ওরা আমাকে নিয়ে কেন এমনটা করে? আমার বাবা মা নেই, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। এত কষ্টের জীবন যেন কারো না হয়, কারো না হয়। যখন এভাবে আদিতি বসে বসে কান্নাকাটি করছিল, তখনই সেখানে একটা বুড়ি মা আসে, যার পরনে ছেঁড়া শাড়ি, হাতে লাঠি আর চোখ ভর্তি ছিল মায়া। শোন রে মেয়ে, কান্না থামা। তুই বিয়ের শাড়ির জন্য এভাবে কাঁদছিস? কাল বাদে দুদিন পর তোর বিয়ে। এভাবে কাঁদলে তোকে বিয়ের দিন মোটেও সুন্দর লাগবে না। বোকা মেয়ে, আমার সাথে চল, আমি তোর বিয়ের শাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। আদিতি সেই বুড়িমার পেছন পেছন যেতে থাকে। নদীর ধারে গিয়ে সে তার রূপ পাল্টে ফেলে আর একটা সুন্দর পরীতে পরিণত হয়ে যায়। তখন বলে, সবার সামনে তো আমি আমার আসল রূপে আসতে পারতাম না আদিতি, তাই আমি বুড়ির রূপে তোমার সামনে এসেছিলাম। এবার আমি তোমার পরীক্ষা নেব, 3টা কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো, তবে তুমি তোমার কাঙ্ক্ষিত সব পেয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাকে অবশ্যই ধৈর্য, বুদ্ধি আর সাহসিকতার সাথে এই পরীক্ষা ভালো করে পাশ করতে হবে। আদিতি ভয় পায়, কিন্তু নতুন একটা সুন্দর জীবনের জন্য ও এই পরীক্ষা দিতে প্রস্তুত হয়ে যায়। প্রথম পরীক্ষা। একটা ভাঙা নৌকা ভেসে ওঠে। পরি তখন বলে, এই নৌকায় উঠে তুমি যদি তোমার চোখ বন্ধ রাখো আর তোমার বিশ্বাস থাকে, এই ভাঙা নৌকাতেই তুমি পৌঁছে যাবে নিরাপদে। আদিতি উঠে পড়ে। ভাঙা নৌকা নিশ্চিত মৃত্যু, তাও জেনে পরীর কথা বিশ্বাস করে ও চোখ বন্ধ করে বসে পড়ে। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে ও একটা সুন্দর বাগানে নিরাপদে এসে পৌঁছেছে। তখনই দ্বিতীয় পরীক্ষা। ওর সামনে পরী এসে হাজির হয়ে যায়। পরী তখন এক ক্ষুধার্ত পাখিকে এনে দেয় আদিতির সামনে আর বলে, আমি এই পাখিটাকে তোমার সামনে এনে দিয়েছি। এবার এই খাবারটা হয় তুমি খাবে, না এই পাখিটাকে খাওয়াবে। তুমিও তো কাল থেকে ক্ষুধার্ত, বলো তুমি কি করতে চাও?
আমি পাখিটিকে খাওয়াতে চাই। একটা ছোট্ট প্রাণী সে আমার সামনে না খেয়ে থাকবে, এটা আমি কিভাবে সহ্য করব? পাখিটি তখন খুশি হয়ে বলে ওঠে, ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে, ধন্যবাদ আদিতি। এই বলে পাখিটি উড়ে চলে যায়। তৃতীয় পরীক্ষার জন্য পরী বলে, শোনো মেয়ে, তুমি যদি এই আয়নায় নিজের মুখ দেখতে পারো তাহলে তুমি তোমার তৃতীয় পরীক্ষাও পাশ করে যাবে। তবে মনে রেখো, তোমার মনে যদি লোভ থাকে, অহংকার থাকে, তাহলে তোমার মুখ ঝলসে যাবে। পারবে এই আয়নার সামনে দাঁড়াতে? অদিতির মনে কোনো লোভ ছিল না, কোনো হিংসা ছিল না। ও এক মুহূর্ত দেরি না করে আয়নার সামনে দাঁড়িয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আয়না থেকে একটা জাদুর রশ্মি বেরিয়ে এলো। আরে সত্যি সত্যিই তো আদিতি, তুমি অসাধারণ। তোমার মনটা খুবই ভালো, তাই তো তুমি আয়নার সামনে দাঁড়ালে, আর তোমার পবিত্রতার আলোয় আয়না আলোকিত হয়ে গেছে। সত্যি তুমি অসাধারণ। তারপর পরী ওকে একটা সুন্দর শাড়ি উপহার দিল। ওই শাড়িটা ছিল সোনালী শাড়ি, রূপোর সুতোয় কাজ করা। এই শাড়িটা তোমার, বিয়েতে এই শাড়ি তুমি পরবে। দেখবে তুমি ভালোবাসা আর সম্মানের কখনো কোনো কমতি অনুভব করবে না। বিয়ের দিন আদিতি সেই শাড়িটি পরে। সবার চোখ ওর দিকেই ছিল। এত সুন্দর এর আগে কাউকে লাগেনি। আর যে ছেলেটির সঙ্গে আদিতির বিয়ের কথা ছিল, সে আদিতিকে দেখে মুগ্ধ হয়ে যায়, আরো বেশি ভালোবেসে ফেলে। তখন ওর কাকি আর মামি দূর থেকে দাঁড়িয়ে নখ কামড়াতে থাকে। আরে এটা কি হইল? এই কারণে মাইয়াডারে অপদস্থ করার জন্য এত ভালো একটা ছেলেরে আনছি, যেন বিয়ের দিন ছেলের চেহারা দেখে এরে পছন্দ না করে চলে যায়। ছেলে তো দেখছি মেয়েরে দেখে আরো প্রেমে হাবুডুবু খাইতেছে। এই বিয়ে তো ভাঙার কোনো অবকাশই নাই। কি আপা, কি এমন করলেন যে মাইয়ার তো সুন্দর শাড়ি হয়ে গেল? বিশ্বাস করেন আপা, আমি তো কিছুই করি নাই। আমারও তো এই আদিতিরে সহ্য হয় না, তাই তো আমি ওরে একটা শাড়ি কেন, একটা সুতাও দেই নাই। এই শাড়িও কই পাইলো কে জানে, চুরি টুরি করছে কিনা। ওরা যখন এভাবে কথা বলছিল, আদিতি ওদের সামনে যায় আর বলে, তোমাদের লজ্জা হওয়া উচিত। নিজেদের ভাগ্নি কিংবা ভাতিজির সঙ্গে কেউ এমন করে? তোমরা এখনো বলছো আমি চুরি করেছি? এটা আমি আমার সততার পুরস্কার পেয়েছি। তোমাদের মতো মানুষদের মুখ আমি আর কখনো দেখতে চাই না। সেই রাতেই ছেলেটার সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়ে যায়, আর আদিতির জীবন খুশিতে ভরে ওঠে। বিয়ের রাতে পরী আবারও আসে আর বলে, তুমি প্রমাণ করেছো আদিতি, গরিবী কখনো মনকে গরিব করে না। ভালোবাসা, সাহস আর যদি সততা থাকে, তাহলে সব সময় সাহায্য কোনো না কোনো ভাবে এসেই পড়ে। তোমার জীবন সুন্দর হোক। আদিতি সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। 3 গর্ভবতী ফলের পরী। এক গ্রাম ছিল। গ্রামের নাম ছিল মধুইল। পাহাড় নদী ঘেরা ছোট্ট এই গ্রামে সকালের সূর্য যেমন মিষ্টি আলো ঢালে, তেমনি রাতে ঝিঝি পোকার ডাক শুনে মানুষের ঘুম আসে। গ্রামের মানুষেরা ছিল খুবই সাধারণ কিন্তু পরিশ্রমী। কেউ খেতে চাষ করে, কেউ নদীতে মাছ ধরে, কেউ বা তাল নারিকেল কেটে হাটে বেচে। এখানকার সবচেয়ে অদ্ভুত জিনিস ছিল 3টি গাছ। একটি আম গাছ, আর একটি বেল গাছ, একটি নারিকেল গাছ। 3টিতেই এক একটি করে অদ্ভুত আকারের ফল ঝুলে আছে বহু বছর ধরে। ফলগুলো এত বড় যেন মানুষের পেটের মতো। গ্রামের বড়রা বলতো ওই 3টা ফল গর্ভবতী, ওতে প্রাণ আছে। সবাই হেসে উড়িয়ে দিত। কেউ আবার বলতো সেই 3টা ফলে 3টা পরীর আত্মা লুকিয়ে আছে। কেউ যদি স্পর্শ করে কিছু একটা ঘটে যাবে, তাই সবাই ভয়ে ভয়ে থাকতো। ওই গ্রামে থাকতো রুনা। রুনার বয়স 10 বছর। গ্রামের রং কালচে, আর সে ওই গ্রামেই বড় হয়েছে। রিনার চোখ ছিল বড় বড় টানা টানা আর খুবই মায়াবী। ওর পায়ের পরনে জুতোও ছিল না, তাই সবসময় পায়ে কাদামাটি ধুলো লেগেই থাকতো। ওর বাবা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত, আর মা মানুষের বাসায় দিনমজুরি করত। এভাবে দিন কাটছিল রুনার। রুনা যেমন সাহসী তেমন বুদ্ধিমতী। একদিন সন্ধ্যায়
রুনা খেলার মাঠে বসে কিছু একটা ভাবছিল। তখনই হঠাৎ প্রচন্ড ঝড় আসে, আর ঝড়ের কবলে গাছ তিনটি একসাথে দুলতে থাকে। আরে, আজকে তো বাড়িতে যেতে দেরি করে ফেললাম, আর গাছগুলো এখন এভাবে দুলছে কেন? আমার তো ভয় করছে। এমনিতে এই তিনটা গাছ নিয়ে কত রকম কথা শুনেছি, বাপরে বাপ, আমার বেশ ভয় করছে। দেখতে পায় গাছ তিনটি থেকে ফলগুলো ঝলমল করে জ্বলে উঠছে, আর প্রচন্ড এক আলোর ঝলকে ফল তিনটি ফেটে যায়। রুনা দৌড়ে গিয়ে দেখে তিনটি পরী সেই ফলগুলো থেকে বেরিয়ে এসেছে। তাদের গা থেকে যেন আলো বেরোচ্ছিল, আর তাদের পেট ফুলে আছে। রুনা বুঝতে পারে তারা গর্ভবতী। রুনা তখন তাদের দিকে এগিয়ে গেলে তারা কাঁপা কাঁপা গলায় বলে, আমরা পরী রাজ্যের রানী। আমাদের নাম তাজনুর, জাফরিন আর পরী সাইরা। তুমি আমাদের কোনো ক্ষতি করবে না তো? রুনা প্রথমে ভয় পেয়ে যায়, হঠাৎ করে তিনটা পরীকে এভাবে বের হতে দেখে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো। পরীরা বলতে থাকে, আমাদের রাজ্য আক্রমণ করেছে ডাইনি। আমরা তিনজনই সন্তান সম্ভবা, তাই আমাদেরকে হত্যা করে আমাদের চিরকালের মতো শেষ করে দিতে চায়। আমাদের সন্তানরাই ভবিষ্যতের আলো, তাই আমরা এখানে এসে ফল হয়ে লুকিয়েছিলাম। আর মানুষজন যা ভাবতো তা সত্যিই ছিল। এই ফলগুলোর মধ্যে সত্যিই পরীর আত্মা ছিল। আমরা পরীরাজ্যে থাকতেই শুনেছি পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আর ভালো মানুষের গ্রাম এটাই, তাই আমরা এখানে আশ্রয় নিয়েছি। রুনা তখন বিস্ময়ে বলল, তোমরা তো মানুষ না, কিন্তু মানুষের মতো এভাবে কথা বলছো কি করে? তাজনুর পরী বলল, তুমি অনেক বুদ্ধিমতী আর সাহসী। পরীরা মানুষ না হলেও মানুষের মতো কথা বলতে পারে। তুমি যদি আমাদেরকে লুকিয়ে থাকতে সাহায্য করো, আমরা এই গ্রামকেও রক্ষা করব। রুনা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রুনা সবসময় অন্যের উপকার করতে ভালোবাসতো। রুনা তখন তিন পরীকে তার নিজের গরুর খামারের পাশে থাকা এক পরিত্যক্ত মাটির ঘরে রেখে দেয়। তারা সেখানে থাকলেও ধীরে ধীরে গ্রামের বাতাসে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। শিশুদের জ্বর কমে যায়, পুকুরের পানি আরো স্বচ্ছ হয়ে যায়, পুকুর মাছে টইটুম্বুর করতে থাকে, আর নারিকেল গাছের ফলও দ্বিগুণ হয়ে যায়। এই সব কিছুতে গ্রামের মানুষজন অবাক হয়ে যায়। তারা ওই তিনটা ফলের গাছে আগের মতো ওই তিনটা বড় বড় ফলও দেখতে পায় না। তারা বুঝতে পারে না এসব কিছু কি ঘটছে। এভাবেই সময় কাটতে থাকে। তারা সবকিছুকে আশীর্বাদ ভেবেই ধরে নেয়। অন্যদিকে ডাইনিরা থেমে থাকে না। এক রাতে অন্ধকার চাঁদহীন আকাশে কালো মেঘ ছুটে আসে, ঝড় শুরু হয়, গ্রামের গাছপালা কাঁপতে শুরু করে। তিনজন ডাইনি নেমে আসে। তাদের কুচকুচে কালো কাপড়, চোখে আগুনের মতো লাল। তাদের নাম ছিল ঘুমা, বাইরা আর ডাইরি ডাইনি। তারা আক্রমণ করে গ্রামের সবার উপর। তারা চিৎকার করে বলতে থাকে, কোথায় ওই তিন পরী? কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস ওদের? ওদেরকে ওদের সন্তান সহ আজই শেষ করব। তোরা যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাস, তাহলে ওদেরকে বের করে দে বলছি। গ্রামের মানুষ ভয় পেয়ে পালাতে চায়, কিন্তু তখন রুনার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, তোমরা কারো কোনো ক্ষতি করতে পারবে না। তখন ঘুমা ডাইনি হাসতে থাকে, হা 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 হা, তুই একটা শিশু বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার সামনে দাঁড়ানোর? এখন তোকেই আমরা মেরে ফেলবো, হা 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 হা। তখন রুনা নিজের কণ্ঠে গ্রামের সবাইকে ডাকতে থাকে, গ্রামবাসীরা, ডাইনিরা মাত্র 3 জন। ডাইনিরা আমাদের কিছুই করতে পারবে না। তোমরা যদি পাশে থাকো, আমরা সবাই মিলে এই পরীদেরকে রক্ষা করতে পারি। পরী আমাদের কাছে অনেক আশা নিয়ে এসেছে। আমরা এভাবে 3 জন গর্ভবতী পরীকে শয়তান ডাইনিদের হাতে মরতে দিতে পারি না। আমরা সবাই মিলে পরীদেরকে রক্ষা করব। আসো, তোমরা এগিয়ে এসো। আমাদের হেঁটে না হোক, দাঁড়িয়ে হলেও প্রতিরোধ করতে হবে। রুনার কথায় গ্রামবাসীরা সবাই নিজেদের মতো করে
দৃঢ় প্রতিজ্ঞ হয় যা হয়ে যায় হোক তারা পরীদেরকে বাঁচাবে। সবাই মাঠে জড়ো হয়ে যায়। তাদের হাতে মশাল, তাদের কাচের বোতল, কাঁথার লাঠি, ছেঁড়া বালতি যা আছে সব নিয়ে তারা চলে আসে। ডাইনিরা জাদু ছুঁড়ে মারে। তখন পরীরা ঘর থেকে বের হয় আর ডাইনিরা বলে, আমাদের জাদুর সাথে তোরা গ্রামবাসীরা পারবি না। তোদেরকে এখনই আমি শেষ করে দেব। এখনই আমাদের বিষ নিঃশ্বাস তোদের সব কিছু শেষ করে দেবে। পরীরা তখন বলে, আমরা থাকতে এমন কাজ তোরা কখনো করতে পারবি না ডাইনিরা। কেননা ততক্ষণে পরীরা তাদের সন্তানদের জন্ম দিয়ে ফেলেছে আর তারা নিরাপদে ভূমিষ্ঠ হওয়ায় পরীদের আর কোনো ভয় নেই। তাদের সন্তানরা পৃথিবীর আলোকিত করে পৃথিবীতে জন্ম নিয়েছে। পরীরা এসে তাদের সব জাদু শক্তি এক করে পরী আর ডাইনিদের মধ্যে যুদ্ধ শুরু করে। আর অবশ্যই ভালো শক্তি খারাপ শক্তিকে হারিয়ে দেয়। পরীরা ডাইনিদেরকে একদম বন্দি করে ফেলে। আর তারপর পরীরা এসে রুনাকে ধন্যবাদ জানায়। ধন্যবাদ রুনা, তোমার কারণে আমরা নিরাপদে সন্তান প্রসব করতে পেরেছি আর এই ডাইনিদেরকেও বন্দি করতে পেরেছি। আজ থেকে তোমার সব দায়িত্ব আমাদের। সাথে তোমার বাবা মাও অনেক ভালো থাকবেন। গ্রামবাসীদের সব বিপদে আপদে আমরা পাশে থাকবো। এইভাবে 3 গর্ভবতী ফলের পরই তাদের জীবন সম্পূর্ণ পাল্টে দেয়। সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।